হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা দুপুর দুটোই ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের সেকেন্ড নাম্বার সেট। আর এখানে আমরা কিন্তু সিলেবাসের বাইরে গিয়েও আলোচনা করব। অ্যারিথমেটিক থেকে অ্যাডভান্স ম্যাথ সমস্তটাই কিন্তু আমাদের আলোচনার মধ্যেই থাকবে। আর এখানে বেসিক কনসেপ্ট নিয়েই আলোচনা করব, তার সাথে কীভাবে সময় বাঁচিয়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব হুবহু সেম টাইপের কোশ্চেন কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করল। তার শতকরা লাভ কত হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 400টি কমলালেবু যে দামে ক্রয় করেছিলেন সেই দামে, অর্থাৎ সমগ্র ক্রয় মূল্যে সেই দামে 320টি কমলালেবু তিনি বিক্রি করলেন। তাহলে এখানে আমরা ফার্স্টে যেটা করব, ধরে নেব 400টি কমলালেবুর দাম 400 টাকা। 400 টাকা দিয়ে তিনি কিনেছিলেন, কস্ট প্রাইস। তাহলে সমগ্র ক্রয় মূল্য, অর্থাৎ এই 400 টাকা দিয়ে তিনি 320টি কমলালেবু বিক্রি করছেন, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে। তাহলে 320টি কমলালেবু তিনি বিক্রি করছেন কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। এটা আমাদের সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 400টি কমলালেবুর দাম 400 টাকা, তাহলে একটি কমলালেবুর দাম 1 টাকা। এখন যদি 320টি কমলালেবু সেই ব্যক্তি কিনতেন, কত টাকা দিয়ে কিনতেন? নিশ্চয়ই 320 টাকা দিয়ে কিনতেন, কিন্তু তিনি বিক্রি করছেন 400 টাকায়। লাভ কত টাকা হচ্ছে? 80 টাকা লাভ হচ্ছে। কত টাকার উপর লাভ হচ্ছে? 320 টাকার উপর। যেহেতু আমাদের পার্সেন্টেজ নির্ণয় করতে দিয়েছে, পার্সেন্টেজ বার করব, কারণ আমরা পার্সেন্টেজ সবসময় কস্ট প্রাইজের উপরেই করি। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো 4, এখান থেকে পাবো কত? 25। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 25%। 4 নম্বর অপশন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, কিউব রুট নির্ণয় করতে দিয়েছে এখানে। তো এখানে যত বড়ই সংখ্যা থাকুক না কেন, সহজেই কয়েক সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আমরা কিউব রুট নির্ণয় করতে পারি। তো সেটা কিভাবে আমি এখানে বলবো, পুরো ডিটেলসে বলবো। তো এখানে আমরা যত বড় সংখ্যাই থাকুক না কেন, লাস্ট 3টি সংখ্যাটিকে নেব ফার্স্ট স্টেপে। তো এখানে লাস্ট 3টি ডিজিটের লাস্ট ডিজিট আমরা কত দেখতে পাচ্ছি? 7। তাহলে আমরা কিউব রুট করে যে সংখ্যাটা পাবো তার লাস্ট ডিজিট আমাদের হয়ে যাবে 3। কেন 3 হবে? একটি এক্সাম্পল দিই, যদি 3-এর আমরা কিউব করি কত পাবো? 27। এখানে লাস্ট ডিজিট কত আসছে? 7। ঠিক একইভাবে যদি এখানে 7 না থেকে 6 থাকতো বা 8 থাকতো, সেক্ষেত্রে কি পেতাম? যদি আমাদের 1 থাকতো, সেক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা পেতাম তার লাস্ট ডিজিট 1 হতো। যদি আমাদের 4 থাকতো এখানে, তাহলে আমাদের অ্যান্সারের যে লাস্ট ডিজিট সেটা আমাদের 4 হতো। কারণ এখানে 64 যদি থাকতো, 4-এর কিউব করলে আমরা 64 পাই। ঠিক একইভাবে 5 থাকলে আমাদের লাস্ট ডিজিট 5 হতো, 6 থাকলে লাস্ট ডিজিট 6 হতো, 9 থাকলে আমাদের 9 হতো, 8 থাকলে আমাদের কত হতো? 2। কারণ আমরা যদি 2-এর কিউব করি কত পাবো? 8 পাবো। এবং 7 থাকলে আমাদের কত থাকবে? 3। তো এটা মনে রাখবেন, জাস্ট এখানে লাস্টের দুটো আলাদা আর বাদ বাকিগুলো কিন্তু সেম, তো মনে রাখার একটা সুবিধা আছে। তো এখন ফার্স্ট স্টেপে চলে যাব। বাকি যে ফার্স্টের যে 3টি সংখ্যা আছে 1, 4, 8, অর্থাৎ 148, এই 148-এর ঠিক আগের কোন সংখ্যাটি পারফেক্ট কিউব হচ্ছে? 125 হচ্ছে। এরপরে যেটা 5-এর কিউব, তাহলে 6-এর যদি আমরা কিউব নির্ণয় করি দেখতে পাবো 216, অর্থাৎ 125 এবং তারপরে আসছে 216, যেটার মাঝখানে পড়ছে 148। বড়টাকে নেব না, সবসময় ঠিক আগেরটাকে নেব। কত পাচ্ছি এখানে? 125, যেটা 5-এর কিউব। তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে তার ফার্স্ট ডিজিট আমাদের হয়ে যাবে 5। তাহলে এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান, 53। তো আশা করছি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে। তো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিই বোঝানোর সুবিধার্থে।
তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন এখানে আছে রুটের মধ্যে 19,683। আমিও নিজেও জানি না যে এটার কিউব কত, কিসের কিউব। তাহলে এখানে আমাদের কিউব রুট নির্ণয় করতে হবে। লাস্ট 3টে ডিজিটটাকে ফার্স্ট স্টেপে নেব। এখানে লাস্ট ডিজিট কত দেখতে পাচ্ছি 3, তাহলে আমাদের যে সংখ্যাটা পাবো তার লাস্ট ডিজিট 7 হয়ে যাবে ফার্স্ট। এরপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। ফার্স্ট যে সংখ্যা আছে 1 আর 9 অর্থাৎ 19। 19-এর ঠিক আগে পারফেক্ট কিউব কোন সংখ্যাটি হচ্ছে? 8 হচ্ছে, যেটা 2-এর কিউব। কারণ আমরা 3-এর কিউব করলে 27 পাবো, যেটা 19-এর বড় হয়ে যাচ্ছে, তাহলে 3টাকে আমরা নেব না। তাহলে 2-এর কিউব করলে আমরা পাচ্ছি 8, যেটা 19-এর ছোট, অর্থাৎ ঠিক আগের পারফেক্ট কিউব। তাহলে এটা 2-এর কিউব, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 27। 2টা আমাদের যে অ্যান্সার তার ফার্স্ট ডিজিট। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কিউব নির্ণয় করার প্রসেস। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আর এখানে যেটা আমাদের অ্যান্সার এসেছিল 4 নম্বর অপশান। নেক্সট কি বলছে? কোনো সমবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কি? তো কোনো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, আর যে দুটো বাহু সমান তার বিপরীত দুটো কোণ সমান। এখানে বলে দিয়েছে সমান কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আমরা কি জানি বৃহত্তম কোণটির মান নির্ণয় করতে দিয়েছে? আমরা কি জানি কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 2টি কোণ 30-30 করে বলা আছে, টোটাল 60। তাহলে এই কোণটার মান কত হয়ে যাবে? 120, যেটা আমাদের 1 নম্বর অপশান রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এ আর বি দুটি গাড়ি 370 কিমি দূরত্ব অতিক্রম করতে 60 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা গতিবেগে বিপরীত দিকে যাচ্ছে। বি গাড়িটি এ গাড়ির 3 ঘন্টা আগে যাত্রা শুরু হয়েছিল। এখন এই দুটি গাড়ি মিলিত হবে, যখন এই দুটি গাড়ি মিলিত হবে তখন গাড়িগুলি দ্বারা অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই দুটি বিন্দু। এক্স বিন্দুতে এ গাড়ি ওয়াইয়ের দিকে যাচ্ছে, ওয়াই বিন্দুতে বি গাড়ি এক্সের দিকে যাচ্ছে। সেকেন্ড লাইন যেটা বলছে বি গাড়িটি এ গাড়ি 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এ গাড়ি যখন এখানে এক্স বিন্দুতে ছিল তখন বি গাড়ি যাত্রা শুরু করে 3 ঘন্টা এগিয়ে যায়। অর্থাৎ এই 3 ঘন্টা কত কিমি সেটা আমরা আগে নির্ণয় করে ফেলি। তো গতিবেগ কত? 50। বি গাড়িটির 3 ঘন্টায় কত কিমি যাচ্ছে? তাহলে 150 কিমি। তাহলে 150 কিমি যাচ্ছে বি গাড়িটি 3 ঘন্টায়। তো এটা আমরা ধরে নিলাম জেড বিন্দু। এখন বি গাড়িটি জেড বিন্দুতে আছে। ঠিক এ গাড়িটাও এখন যাত্রা শুরু করছে, আর বি গাড়িটাও জেড বিন্দু থেকে সামনের দিকে যাত্রা শুরু করছে একই সময়ে। তো এখন কোশ্চেন কি বলছে? গাড়িগুলি দ্বারা অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে যখন গাড়িগুলি মিলিত হবে। তাহলে গাড়িগুলি যে সময় মিলিত হবে সেই সময়টা আমরা নির্ণয় করে ফেলি। কোন সময় মিলিত হবে? এখানে টোটাল 150 কিমি 3 ঘন্টায় যাচ্ছে। টোটাল আমাদের এটা কত কিমি বলা ছিল? 370। তাহলে বাকি এটা কত হবে? 370 মাইনাস 150 অর্থাৎ 220 হয়ে যাবে। তাহলে 220 কিমি যাচ্ছে এ আর বি পরস্পরের বিপরীত দিকে। তাহলে আমাদের এস এর মান কত হয়ে যাবে? আপেক্ষিক গতিবেগ অর্থাৎ রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 60 যোগ 50 অর্থাৎ 110। সময়টা নির্ণয় করব ইন্টু টি। তাহলে টি এর মান এখান থেকে আমরা কত পাচ্ছি? 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন বি জেড বিন্দুতে ছিল, এ তখন এক্স বিন্দুতে ছিল। জেড বিন্দু আর এক্স বিন্দুর মধ্যে 2 ঘন্টা পরে এ আর বি গাড়ি পরস্পর মিলিত হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এ গাড়ি 2 ঘন্টা পরে মিলিত হচ্ছে, আর বি গাড়ি টোটাল এখানে 2 ঘন্টা, আর এদিকে টোটাল 3 ঘন্টা অর্থাৎ 5 ঘন্টা পরে মিলিত হচ্ছে। তাহলে এ গাড়ি 2 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে? গতিবেগ 60 বলা আছে, তার মানে 2 গুণ 60 অর্থাৎ 120 কিমি দূরত্ব অতিক্রম করে। আর বি গাড়িটি 5 ঘন্টা কতটা দূরত্ব অতিক্রম করে? গতিবেগ বলা আছে 50। 50 ইন্টু 5 অর্থাৎ 225 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে? 250 মাইনাস 120 অর্থাৎ 130 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান এখানে
রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, সরি, যদি কোনো একটি পণ্যের উপর কোনো সংস্থা 25% ছাড় দেয় তবে তারা 25% মুনাফা অর্জন করে। যদি তারা 10% ছাড় দেয় তবে তাদের লাভের শতকরা হার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 25% ছাড় সবসময় মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্যের উপর দেওয়া হয়। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি মার্ক প্রাইস 100 টাকা, তাহলে এখানে সেলিং প্রাইস কত হয়ে যাবে, 75 টাকা হয়ে যাবে। ঠিক একইভাবে 25% মুনাফা অর্জন করছে, অর্থাৎ এখানে যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, সেলিং প্রাইস হয়ে যাবে 25% মুনাফার জন্য, লাভের জন্য 125 টাকা। 10% ছাড় দিচ্ছে, আবার ছাড়টা মার্ক প্রাইসের উপরে দেবে, অর্থাৎ মার্ক প্রাইস কত সেটা, অ্যাকচুয়াল মার্ক প্রাইস কত সেটা আমাদের নির্ণয় করলেই আমরা 10% ছাড় সেটা আমরা বার করতে পারবো, 10% ছাড়ের উপর ক্যালকুলেশন করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা যদি 25% লাভ রেখে 125 টাকায় বিক্রি করি তাহলে মার্ক প্রাইস কত হবে, 125 ইন্টু 100/75। যদি 5 দিয়ে ক্যালকুলেশন করি, 25 দিয়ে ক্যালকুলেশন করলে 3, 25 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে 5 পাচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে 500/3, এটা আমাদের মার্ক প্রাইস। এখন যেটা দেখতে পাচ্ছি 10% ছাড় দিচ্ছে, তাহলে এখান থেকে আমাদের সেলিং প্রাইসটা বার করে ফেলতে পারবো। 100 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস হবে 90 টাকা, সরি 10% ছাড় 100 টাকা মার্ক প্রাইস হলে সেলিং প্রাইস হবে 90 টাকা। তাহলে এখানে 500/3 টাকা মার্ক প্রাইস হলে কত টাকা সেলিং প্রাইস হবে, 500/3 ইন্টু 90/100, দুটো জিরো কাটছে, 3 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 30, অর্থাৎ 150 টাকা আমাদের সেলিং প্রাইস হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কস্ট প্রাইস কত ধরেছিলাম, 100 টাকা, সেলিং প্রাইস কত হচ্ছে 150 টাকা, তাহলে কত টাকা লাভ হচ্ছে, 50 টাকা লাভ হচ্ছে। পার্সেন্টেজ নির্ণয় করতে দিয়েছে, 100 টাকার উপর পার্সেন্টেজ কত হবে, ইন্টু 100, পার্সেন্টেজ 100 কাটছে, তাহলে 50%, অর্থাৎ 4 নম্বর অপশান আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:1 হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত কত। আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x1 আর x2 যথাক্রমে, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, x1 a স্কোয়ার ইস্টু x2 a স্কোয়ার, যেটার মান বলা আছে 9:1। তাহলে এখান থেকে x1 ইস্টু x2-র মান আমরা পেয়ে যাব কত, 3:1। পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4x1 আর 4x2 এটা হবে। এটার অনুপাত যদি আমরা নির্ণয় করি, অ্যাকচুয়ালি যে অনুপাত পাবো সেটা x1 ইস্টু x2 পাবো, কারণ 4 এখান থেকে আউট হচ্ছে। তাহলে এটার মান আমরা কত জানি, 3:1। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, কোনো ব্যক্তি 12 টাকা পার ডজনে কিছু আম কেনে এবং একই সংখ্যক আম 10 টাকা পার ডজনে কেনে। সেই আমগুলো 13 টাকা পার ডজনে বিক্রি করে লাভ করে 160 টাকা। তার কেনা আমের সংখ্যা কত। তো আমরা ফার্স্টেই ধরে নেব কেনা আমের সংখ্যা x ডজন। তাহলে 12 টাকা পার ডজনে x ডজন যদি আম কেনে টোটাল কত টাকা হবে, টোটাল 12x টাকা হবে। এরপর যদি একই সংখ্যক আম অর্থাৎ এখানে আমরা x ডজন কিনেছি, এই x ডজন আম যদি আবার 10 টাকা পার ডজনে কেনে তাহলে টোটাল কত টাকা হবে, 10 ইন্টু x টাকা হবে। তাহলে এখানে টোটাল কত টাকা হচ্ছে, 22x টাকা হচ্ছে। এখন কি বলছে, যে সংখ্যক আম সেই একই সংখ্যক আম, অর্থাৎ এখানে আমরা দেখেছি x সংখ্যক কিনেছে আর এখানে x সংখ্যক, অর্থাৎ টোটাল আমাদের 2x সংখ্যক। তো এই 2x সংখ্যক আম যদি আমাদের 13 পার ডজনে কেনে, এটা কিন্তু ডজন মনে রাখবেন, 2x ডজন আম যদি 13 টাকা পার ডজনে কেনে তাহলে টোটাল কত টাকা হবে, 13 ইন্টু 2x, অর্থাৎ টোটাল 26x টাকা হবে।
তাহলে লাভ করছে কত টাকা, 126 টাকা। তাহলে এখানে আমরা বলতে পারি 26x মাইনাস 22x ইকুয়াল টু 160, অর্থাৎ 4x ইকুয়াল টু 4x ইকুয়াল টু 160। ক্যালকুলেশন করলে 40 পাচ্ছি এক্সের মান। টোটাল তার কেনা আমের সংখ্যা, টোটাল কত আম কিনেছিল, 2x সংখ্যক আম কিনেছিল, 2x সংখ্যক। তার মানে 2x, এক্সের মান বসালে এখানে আমরা গুণ 40 অর্থাৎ 80 পেয়ে যাব, যেটা আমাদের ডজনে ধরেছিলাম, অর্থাৎ 80 ডজন। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, 1170 মিটার দৌড়ে রমন 60 সেকেন্ড এবং মোহন 90 সেকেন্ডে শেষ বিন্দুতে পৌঁছায়। রমন কত দূরত্বে মোহনকে পরাজিত করলো? তো এখানে কে পরাজিত হয়েছে? মোহন। তাহলে মোহনের গতিবেগটা আমরা নির্ণয় করে ফেলি। এত মিটার দৌড়াচ্ছে, এস এর মান বাই 90 সেকেন্ড, অর্থাৎ ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাচ্ছি 13 মিটার পার সেকেন্ড। 65 সেকেন্ডে রমন টোটাল 1170 মিটার শেষ করে। যদি মোহন এর গতিবেগ যদি 13 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 65 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? 13 ইন্টু 65, যেটা করলে আমরা পাই 845 মিটার। রমন 65 সেকেন্ডে 1170 মিটার দৌড়াচ্ছে, মোহন 65 সেকেন্ডে 845 মিটার দৌড়াচ্ছে। তাহলে কত দূরত্বের দ্বারা সে হেরে গেছে? 1170 মাইনাস 845, 5, 2, 3, অর্থাৎ 325 মিটার দূরত্ব দ্বারা সে পরাজিত হয়েছে রমনের কাছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, যদি 3000 মূলধনের উপর বার্ষিক 15% হারে 3 বছরের জন্য সরল সুদের পরিমাণ x হয়, তবে 2x প্লাস 50 এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সরল সুদের মান বলা আছে কত? x, এসআই এর মান বলা আছে x ইকুয়াল টু আমরা কি জানি, PTR বাই 100। পি এর মান বলা আছে 30,000 ইন্টু টি এর মান বলা আছে 3 বছর, আর এর মান বলা আছে 15% বাই 100। দুটো জিরো কাটছে, তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 45 ইন্টু 300 অর্থাৎ 135, দুটো জিরো 13,500 পাচ্ছি। তাহলে 2x এর মান কত হয়ে যাবে? 072, দুটো জিরো অর্থাৎ 27,000 প্লাস 50, তাহলে 27,050 হবে। সঠিক অ্যান্সার এখানে আমাদের 2 নম্বর অপশন হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় মান নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত আছে? 7, 2, 8, লাস্ট ডিজিট আমরা কত দেখতে পাচ্ছি? 8। তাহলে কত হওয়া উচিত? এটা আমাদের 2 হওয়া উচিত। সেকেন্ড স্টেপে কি, ফার্স্টে আমাদের একটি সংখ্যা বাকি আছে, তাহলে একের ঠিক আগে কোন সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার? কোনো সংখ্যাই নেই, অর্থাৎ এখানে আমাদের একই বসে যাবে, অর্থাৎ এটা আমাদের 12 কিউব হচ্ছে। ঠিক একইভাবে এটা যদি করি 0, 9, 6, লাস্ট আমাদের 6 আছে, তাহলে এখানে আমাদের লাস্ট ডিজিট 6 হয়ে যাবে। এটা কত? 4, 4-এর ঠিক আগে পারফেক্ট কিউব 1-এর কিউব, যেটা 1, তাহলে এটা আমাদের 16-র কিউব হয়ে যাবে। 12 ইন্টু 16 ভাগ 512, যেটা 8-এর কিউব। তাহলে যদি ক্যালকুলেশন করি এখানে 2, 12 দুগুণ 24। সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা আছে 6:5। যদি জমিটির প্রস্থ তা দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয়, অর্থাৎ 6 ইউনিট মাইনাস 5 ইউনিটের মান আমাদের 34 বলা আছে, অর্থাৎ 1-এর মান কত বলা আছে? 34। তাহলে 6-এর মান কত হয়ে যাবে? 34 ইন্টু 6। 5-এর মান কত হয়ে যাবে? 34 ইন্টু 5। কি বলছে, আয়তকার জমির পরিসীমা। পরিসীমা আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা এক্স হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে প্রস্থ। তাহলে এখান থেকে যদি আমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করি, 2 ইন্টু 34 কমন নিলাম, 6 যোগ
5 অর্থাৎ কত পাচ্ছি 11। 34 গুণ 22 তাহলে কত হচ্ছে 68 ইন্টু 68 তো 8 4 7 অর্থাৎ 748 হচ্ছে সঠিক অ্যান্সার। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে 49 ও কোনো একটি রাশি মানে একটা নাম্বার এর অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান। 49 আর একটা নাম্বার ধরে নিচ্ছি এক্স, এবং সেই রাশি অর্থাৎ এই এক্স আর 81 যে অনুপাত সেটা সমান। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 49 ইন্টু 81। তাহলে এক্সের মান কত পেয়ে যাবো, রাশিটির মান কত হবে 7 ইন্টু 9, 7 9 63। 2 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল। তোমরা ধরে নিচ্ছি প্রথমে তার কাছে 100% আপেল ছিল, 100টি। 40% আপেল বিক্রি করে দিচ্ছে অর্থাৎ 60% আপেল থাকছে, অর্থাৎ 60-এর মান এখানে বলা হচ্ছে 60%-এর মান কত 30। এখান থেকে আমাদের 100%-এর মান নির্ণয় করতে হবে। কত পাবো এটা 30 ভাগ 60 ইন্টু 100, এটার মান হচ্ছে 50। তাহলে ফার্স্টে তার কাছে কতটা আপেল ছিল 50টি টোটাল। তো সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে যদি একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 384 সেমি স্কোয়ার হয় তাহলে ঘনকের আয়তন কত। মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের 6a স্কোয়ার, যেখানে এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটার মান বলা আছে 384। 6 দিয়ে যদি কাটি 64, এর মান তাহলে কত পাচ্ছি 8। ঘনকের আয়তন a কিউব, 8-এর কিউব 512। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন 512 সেমি কিউব। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে সরল সুদে 4 বছরে একটি মূলধন 40% বৃদ্ধি পায়, 3 বছর পরে একই হারে 14,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যেটা বলছে সরল সুদে 4 বছরে একটি মূলধন 40% বৃদ্ধি পায়। যদি আমাদের এখানে যে প্রিন্সিপাল মূলধন সেটা যদি 100 হয় তাহলে এখানে আমাদের অ্যামাউন্টটা 4 বছরে বৃদ্ধি পেয়ে 140 হয়ে যাবে। তাহলে এসআই এর মান কত হবে 40 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 40 ইকুয়াল টু 100 ইন্টু 4 বছর ইন্টু আর এর মান নির্ণয় করবো বাই 100। 100 কাটছে, 40 দিয়ে কাটলে কত পাচ্ছি 10। আর এর মান তাহলে এখানে কত হচ্ছে 10%। তাহলে নেক্সট কি বলছে 3 বছর পর একই হারে অর্থাৎ এই 10% হারে 14,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে এখানে আমরা অ্যামাউন্টটা বার করে ফেলি কত 14,000 টাকা। তো এখানে 10% হার অর্থাৎ 1/10। আমাদের যদি প্রিন্সিপাল 10 হয় তাহলে আমাদের 1 টাকা সুদ দেবে। তো আমরা শর্টকাটেই করি, এখানে 1 টাকা সুদ দেবে অর্থাৎ 10 টাকা যদি হয় সেটার আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে 1 টাকা। তাহলে এখানে আমরা 3 বছর বলেছে অর্থাৎ 3-এর কিউব করব, এখানে 11-র কিউব করব, অর্থাৎ টোটাল এখানে 1000 টাকা আমাদের 1331 টাকা দেবে। 11-র কিউব 1331 হয়, যেটা এটার মান আমাদের বলা আছে 14,000। তাহলে 1-এর মান কত হয়ে যাবে 14 হয়ে যাবে, 3টে জিরো আউট হবে, 1-এর মান হয়ে যাবে 14। তাহলে এখানে আমাদের কত টাকা আমরা চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছে এখানে 331। 331-এর মান কত হবে যদি 1-এর মান 14 হয়, 331-এর মান কত হবে তবে 331 ইন্টু 14, 331 যেখানে আমাদের ডিফারেন্স অর্থাৎ চক্রবৃদ্ধি সিআই এর মান, অর্থাৎ এখানে আমরা পাবো 3 3 1 0 4 2 3 1 অর্থাৎ 4 3 6 4 অর্থাৎ 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। এটা যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করলাম। টোটাল 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো
গতদিন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে টোটাল 20টি কোশ্চেন নিয়ে আসার কথা, তো যেটা আমি আনতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো কোশ্চেনের সংখ্যা একটু বাড়িয়েছি, আমি চেষ্টা করব নেক্সট সেটে 20টি কোশ্চেন নিয়ে আসার। তো এখানে 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজ। তো এখানে শেষ করবো ভিডিওটি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। তাছাড়া ক্লার্কশিপের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের সিরিজ নিয়ে আসবো নেক্সট উইক থেকে। তো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।